ওকে, এবার আসি আমরা পরিচালনা নির্দেশনা বলি। পরিচালনা নির্দেশনাবলীর ভিতরে তিনটা পার্ট আছে আমাদের গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অনুমান বা ধারণা বলতে পারি, একটা অনুমান, আর একটা হচ্ছে নীতি, আর একটা হচ্ছে বাধা, লিমিটেশন বা সীমাবদ্ধতা। আমাদের পরিচালনার ক্ষেত্রে তিন ধরনের আমরা নির্দেশনাবলী পেয়ে থাকি। একটা হচ্ছে অনুমান, অনুমান হচ্ছে চারটা, নীতি হচ্ছে চারটা, আর বাধা বা সীমাবদ্ধতা হচ্ছে আমাদের দুইটা। এইভাবে মোট 10টা নির্দেশনাবলী আমরা এখানে দেখতে পাই। তো 1 নাম্বার দেখতে পাচ্ছি আর্থিক মূল্যের একক অনুমান বা ধারণা। তো আর্থিক মূল্যের একক অনুমান বা ধারণা সংক্ষেপে যদি বলি, এই সংক্ষেপে বলতে গেলে বোঝানো হয় শুধু ওই সমস্ত লেনদেন লিপিবদ্ধ করা হবে যে সমস্ত লেনদেনের আর্থিক মূল্য আছে। আর্থিক মূল্য আছে, তবে এটা সব সময় আসলে এটারও কিছু লিমিটেশন আছে। তার ভিতরে একটা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানে আরো এমন অনেক ঘটনা ঘটে যা অর্থের মূল্য দ্বারা পরিমাপ করা যায় না। 2 নম্বর হচ্ছে ব্যবসা সত্তা অনুমান। এটা বলতে মূল কথা হচ্ছে মালিক পক্ষ থেকে বিজনেস সবসময় আলাদা হিসাবে, আলাদা সত্য হিসাবে ভেবে হিসাব নিকাশ করতে হবে। 3 নম্বর হচ্ছে চলমান প্রতিষ্ঠান অনুমান বা ধারণা। চলমান প্রতিষ্ঠান অনুমান বা ধারণা এটার মূল কথা হচ্ছে যে প্রতিষ্ঠান আজীবন সে লাভের সহিত চলতে থাকবে অনির্দিষ্টকাল। এখানে আমরা কোনো ডেফিনেট কোনো লাইফ টাইম আমরা এখানে ডেসক্রাইব করতেছি না, এটা চলবে হচ্ছে আজীবন। 4 নম্বর হচ্ছে সময়কাল, হিসাবকাল, কালীন বা অনুমান। সময়কাল এখানে বলতে বোঝানো হয়েছে যে আমরা প্রতিষ্ঠানের হিসাব নিকাশের সুবিধার্থে কিছু সময়কে বা সময়গুলোকে কৃত্রিম ভাগে ভাগ করা, যেমন হচ্ছে 6 মাস বা হচ্ছে 12 মাস বা 3 মাস বা 4 মাস, এভাবে করে যে ভাগ করা কি আমরা বলতেছি যে হিসাবকাল ধারণা। যে টাইমটা আমার জন্য সুবিধা হয় এটাই আমরা বলতেছি হিসাবকাল ধারণা। সো এই গেল হচ্ছে অনুমান। এবার আসি আমরা নীতিতে। তো নীতির ভিতরে যদি আমরা দেখি যে ফার্স্ট নীতি আমাদের আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে নীতি আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্রয় ক্রয় মূল্য বা ঐতিহাসিক ব্যয় নীতি। ক্রয় মূল্য বা ঐতিহাসিক ব্যয় নীতির যে মূল কথা, এটার মূল কথা হচ্ছে সম্পত্তি ক্রয় মূল্য, অর্থাৎ সম্পত্তি তুমি আজ থেকে 5 বছর আগে কেনো, বাট ওই সম্পত্তির বর্তমানে বাজার মূল্য দেখানো যাবে না। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য বা ঐতিহাসিক ব্যয় নীতির মূল কথা। সো এই নীতিতে আমরা সব সময় কি করব, এটার ঐতিহাসিক মূল্যটা দেখাবো, তারপরে আমরা পুঞ্জীবিত দিয়ে বাদ দিয়ে দিব। যেমন হচ্ছে তুমি ধরো আজ থেকে 5 বছর আগে একটা আসবাবপত্র কিনছো, ওইটা তুমি এখনো 5 বছর আগে যে কয় টাকায় কিনলা ওই টাকাই হচ্ছে এখানে দেখাবা, বাট ওইটার যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা পুঞ্জীবিত অবস্থায় আছে ওইটা তুমি হচ্ছে বাদ দিয়ে দেখাবা। 6 নম্বরে দেখতে পাচ্ছি আমরা আয় স্বীকৃত নীতি বা রাজস্ব নীতি। আয় স্বীকৃত নীতি বলতে বোঝানো হয় যে আসলে আয় সেই হিসাবকালে অন্তর্ভুক্ত করতে হবে যে হিসাবকালে তা অর্জিত হয়েছে বা সেবা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে তুমি টাকা পাও বা না পাও এটা বিষয় না। তোমার ধরো তুমি সেবা প্রদান করেছো আজকে 1 তারিখ বা ডিসেম্বরের 20 তারিখ, তোমাকে ডিসেম্বরের 20 তারিখে লিখতে হবে যে তুমি হচ্ছে এটা আয় হয়েছে। টাকা তুমি যখন পাও এটা টাকা, এখানে ক্যাশ ডাজেন্ট ম্যাটার। এবার আসি হচ্ছে মিলকরণ বা হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি। মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতির মূল কথা হচ্ছে যে আসলে শুধুমাত্র ওই বছরে যত ব্যয় হয়েছে ওই বছরে আয় থেকে ওইটা বাদ দিতে হবে। ধরো হচ্ছে গিয়ে আমি 2025 সালে যত যত আয় হয়েছে ওই আয়ের এগেনস্টে যত ব্যয় হয়েছে, ধরো আমি পণ্য কিনে বিক্রি করি, পণ্য বিক্রি যত খরচ হয়েছে ওইটা আমরা ওই আয়ের এগেনস্টে আমরা দেখাবো। এরপর আমাদের হচ্ছে আসি সর্বশেষ হচ্ছে নীতি, সেটা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি বা দৃষ্টিগোচর করানোর নীতি। এটা আমরা নোট আকারে দিই। এই পূর্ণ প্রকাশ নীতি বা দৃষ্টিগোচর নীতি হচ্ছে গিয়ে আমরা কোন পদ্ধতি অনুসরণ করেছি বা কোনো কিছু হাইড করা হয়েছে কিনা বা কোন মেথড ফলো করা হয়েছে এটা আমরা আর্থিক বিবরণী নিচে টিকা আকারে প্রকাশ করা, টিকা আকারে প্রকাশ করে, এবং এটা প্রকাশ করতে হবে। এটা করতে হবে হচ্ছে বাংলাদেশ কোম্পানি আইন ও বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রুলস অনুযায়ী প্রত্যেক কোম্পানিকে যে পূর্ণ প্রকাশ নীতি বা দৃষ্টিগোচর নীতি অনুযায়ী ডিসক্লোজ করতে হয়।
এরপর আমাদের দুইটা বাধা আছে, সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা বা বাধা। এটার মূল কথা হচ্ছে গিয়া, ধরো তোমার কম মূল্যের সম্পদ, ধরো হচ্ছে স্কেল বা স্টাপলার, এগুলো হচ্ছে অল্প টাকা, বাট হচ্ছে এগুলো কিন্তু অ্যাসেট, এগুলো কিন্তু হচ্ছে গিয়ে আমাদের এক বছরে বা একটা হিসাবকালে এটা নিঃশ্বাস হয়ে যায় না। তারপর এটা টাকার অ্যামাউন্ট কম, এই জন্য যেগুলো টাকার অ্যামাউন্ট কম সেক্ষেত্রে ওগুলোকে আমরা একবারে একটা হিসাবকালে ব্যয় হিসাবে দেখিয়ে দিব। এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়া বস্তু নিষ্ঠতার সীমাবদ্ধতা বা বাধা। আর এরপর যদি আমরা দেখি যে এটা হচ্ছে রক্ষণশীলতার নীতি, যদি আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি কি, সর্বশেষ হচ্ছে রক্ষণশীলতার নীতি। এই রক্ষণশীলতার নীতি বলতে বোঝানো হয়েছে সম্ভাব্য, আমাদের সম্ভাব্য কোনো হচ্ছে আয় ব্যয়কে দেখানো যাবে না, যে আমরা সম্ভাব্য আয়কে দেখাবো না, বাট সম্ভাব্য ব্যয়কে আমরা দেখাতে পারবো। এইটার এই অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী বা এই সীমাবদ্ধতা অনুযায়ী আমরা মজুত পণ্যের ক্ষেত্রে যেটার বাজার মূল্য থেকে, বাজার মূল্য বা বর্তমান মূল্য বা যেই বলো না কেন, যেটার অ্যামাউন্ট কম, যে আমি একটা অ্যামাউন্ট ধরছি 20,000 টাকা, বাট বর্তমান বাজার মূল্য আছে এর থেকে আরো 5% কম, মানে যেটা কম ওইটা আমাদের দেখাইতে হবে। এটা হচ্ছে রক্ষণশীলতার মূলনীতি। যদিও এত সংক্ষিপ্ত ক্লাসে এই বিষয়টা আর মানে এত সহজে বা সংক্ষেপে বোঝানো খুবই টিপিক্যাল হয়ে যায়, তারপর আমরা আমাদের সাধ্য অনুযায়ী ট্রাই করেছি। তারপরে তোমাদের কোনো বিষয় বুঝতে যদি অসুবিধা হয়, প্লিজ তোমরা কমেন্ট করে জানাও, আমরা এটা নিয়ে বিস্তারিত আবার আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।